নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। আজকে আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার পিছনে লেগে আছে বাংলাদেশের যে জবরদস্তি দখল করে বসে আছে যে সরকার, সেই ইউনূস সরকার। তারা চাইছে যে করে হোক হাসিনাকে ফেরত নেব। অনেক কিছু করেছে কিন্তু পারেনি। এখন গতকাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে, যেমন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিশ জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। এরকম নোটিশ অনেক আগেও জারি হয়েছে, এর কোনো গুরুত্ব নেই, অন্তত ভারতের মতো দেশের কাছে তো নয়। তো সেই বিষয়ে একটা খবর আমি আপনাদেরকে দেব ডিটেলস, কিন্তু তার আগে আমি আপনাদেরকে শোনাবো ভারতের নিউজ 18 চ্যানেলে এই হাসিনার প্রত্যর্পণ সম্পর্কিত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে 1 মিনিটে। আমি 1 মিনিট একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়ে সেই রিপোর্টটা দেখাবো। হাসিনাকে হাতে পেতে এবার কৌশলী ঢাকা। এবার হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ। ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার জারি। রেড কর্নার জারির পর ভারতকে নিশানা। হাসিনার প্রত্যর্পণ না হলে চুক্তি লঙ্ঘন, সওয়াল ইউনূসের আইন উপদেষ্টার। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। রেড কর্নার নোটিশের প্রসঙ্গ, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা, এই বিষয়গুলো আগেও বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছিল। নজরুল সাহেব যেটা বারবার করে বলছেন যে প্রত্যর্পণের যে চুক্তি আছে সেটা লঙ্ঘন হবে। উনিও খুব ভালো মতোই জানেন যে প্রত্যর্পণের চুক্তির মধ্যে এরকম একটা প্রভিশন রয়েছে যে যাকে প্রত্যর্পণ করা হবে, যদি কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো রিলিজিয়াস বা এরকম কোনো পারসিকিউশনের যদি তার ভয় থাকে, এবং তার যদি ভয় থাকে যে নিজের দেশে ফিরে তিনি আনফেয়ার ট্রায়াল পাবেন, তাহলে কিন্তু ওই প্রত্যর্পণ চুক্তি সেক্ষেত্রে কার্যকর হয় না। সেই আইসিটি আদালতে যেখানে তার বিচার হবে শেখ হাসিনার বলা হচ্ছে, কিন্তু প্রসিকিউটর আগেই বলে দিয়েছেন যে ইনি হচ্ছেন গণহত্যাকারী, এই জুলাই আগস্টে ইনি বহু মানুষকে হত্যা করেছেন। তাহলে অলরেডি ভার্ডিক্ট শোনানো হয়ে গেছে। তাহলে কিরকম বিচার তিনি পাবেন খুব স্পষ্ট। দেখলেন তো, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি ও দেশে যাবেন কি যাবেন না সেটা ভারতের উপরে তো নির্ভর করছে। এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির মধ্যে এমন কিছু আর্টিকেল রয়েছে যেখানে ভারত যদি চায় তাকে ফেরত দেবে না, তাহলে বাংলাদেশের কিচ্ছু করার কোনো ক্ষমতা নেই। আমি এ বিষয়ে আলোচনা করব, কিন্তু রিপোর্টটা একটু একটু করে পড়ব আর আলোচনা করব আপনাদের সামনে। বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে, বিশ্ব সমর্থন চাইতে পারে। এটা গুগল ট্রান্সলেশনে একদম মানেটাই উল্টোপাল্টা হয়ে গেছে, তাই একটু ইংরেজিতে যেটা বলেছে, বাংলাদেশ ভোজ টু পারসু শেখ হাসিনা রিটার্ন ফ্রম ইন্ডিয়া মে সিক গ্লোবাল সাপোর্ট। অর্থাৎ বাংলাদেশ শেখ হাসিনার রিটার্ন চাইছে, ফেরত চাইছে, এবং তার জন্য তারা যদি দরকার হয় বলছে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে হস্তক্ষেপ চাইবে। রিপোর্টে প্রথমে কি বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মঙ্গলবার 21শে জানুয়ারি 2025 বলেছে যে তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইবে। আন্তর্জাতিক হস্তক্ষেপ ভারতের উপরে করবে, অর্থাৎ ভারতের উপর প্রেসার দেবে যে হাসিনাকে ফেরত দাও। তাহলে সেই প্রেসারটা কত বড় প্রেসার হওয়া উচিত? একমাত্র যদি আমেরিকার কাছে যায় তাহলে মানা যেতে পারে না, একটা বড় প্রেসার দিতে পারে। কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে যদি ইউনূসের সরকারের কেউ যায় বা ইউনূস নিজেও যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি বলবে, ইউনূসকে কি বলবে? আপনারা এতদিন তো সব খবর দেখেছেন, জানেন ইউনূস আর ডোনাল্ড ট্রাম্পের কি সম্পর্ক। তাহলে আপনারাই, আমি বলবো না, আপনারাই কমেন্ট করে একবার বলেন যে এইরকম যদি ঘটনা ঘটে, আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইতে যদি আমেরিকার কাছে যায় ডোনাল্ড ট্রাম্প, এই ইউনূসের ক্ষেত্রে কি রকম প্রতিক্রিয়া দেবে? আমি নিজে কিছু বলবো না, আপনারাই বলুন। আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন যে নয়াদিল্লি যদি মিস হাসিনাকে ফিরিয়ে দিতে অস্বীকার করে তবে তা বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে। ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে। আসিফ নজরুল
এ নিজেও জানে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তিটার মধ্যে কি কি আর্টিকেল আছে, কি কি নিয়ম কানুন আছে নিজেও জানে, কিন্তু ওই হিরো সাজার জন্য আসছে। আচ্ছা, আসিফ নজরুল তো সেই ব্যক্তি না, সে একটা ভাইরাল ভিডিও আছে না, বলছে একবার যদি দেশের ক্ষমতায় আমি যেতাম তাহলে মানুষের জন্য আমি কাজ করে যেতাম, মানুষের জন্য সেবা করতাম আর সেবা করতাম আর সেবা করতাম। সেই আসিফ নজরুল তো, যে বিদেশে গিয়ে ওই যে এয়ারপোর্টে ধরে সবাই পেটাচ্ছিল আর কি, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। মাঝখানে একটা খবর, মাঝখানে একটা ভাইরাল অডিও বেরিয়েছিল যেখানে আসিফ নজরুল একজন নারীর সঙ্গে কথা বলছে এবং এমন প্রক্রিয়ার কথা বলছেন সে আর নাই বা বললাম। তা সেই আসিফ নজরুল তো, সে বলছে আমরা আন্তর্জাতিক হস্তক্ষেপ নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করব যাতে শেখ হাসিনাকে ফেরত দেয়। কি সুন্দর কথা। আচ্ছা, আমেরিকা আমি ছেড়ে দিলাম, আমেরিকা ছাড়া আর কার কাছে যেতে পারে? পাকিস্তান ভারতের উপরে চাপ তৈরি করবে সেই ক্ষমতা পাকিস্তানের আছে? তাকে তুর্কি না শ্রীলঙ্কার কাছে যাবে, মালদ্বীপস? আচ্ছা ছাড়ুন এসব রসিকতা। আমি না হয় ভারতের থেকে পাওয়ারফুল একটা দেশ, পাওয়ারফুল বলতে সামরিকভাবে পাওয়ারফুল, জিওপলিটিক্যালি নয়, জিওপলিটিক্যালি আমেরিকা এবং ভারত প্রায় সমান সমান পাওয়ারফুলই বলা যায়। চায়নার কাছে যদি এরা যায়, অর্থাৎ বাংলাদেশ গিয়ে চায়নাকে বলে যে আপনি ভারতের উপরে প্রেসার দিন, ভারতের উপরে প্রেসার দেবে চায়না, আপনাদের কি তাই মনে হয়? কোন রকমের বর্ডারের যে সমস্যা ছিল তা খানিকটা মিটিয়েছে। আর বাংলাদেশের জন্য ওই যে সরকার নির্বাচিত সরকার নয় তার জন্য তারা তাদের ইমেজ খারাপ করবে ভারতের কাছে। একটা কথা মুখ থেকে বলে দেয়া যায়, কিন্তু তার একটা কোনো বেস থাকা দরকার। তো এই যে সরকার গঠিত হয়েছে এদের তো কোনো বেস নেই, কারণ নির্বাচিতই নয়, জবরদস্তি এসে বসে পড়েছে। তাই এরা যেসব কথা বলে তারও কোনো বেস নেই, কিন্তু এরা একদম মুখে একেবারে 100% চিৎকার করে। যেমন ধরুন এই যে তৌহিদ হোসেন পররাষ্ট্রমন্ত্রী নয়, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি চীন সফরে যাচ্ছেন, মানে যে কথাটা বলেছে ওই যে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইবে, আমেরিকার কাছে যাওয়ার তো মুখ নেই, তো চীন সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীনে গিয়ে বলবে যে আপনি এই ভারতের উপরে চাপ সৃষ্টি করুন যাতে শেখ হাসিনাকে ফেরত দেয়। কিন্তু আর্টিকেল কি বলছে? আর্টিকেল অর্থাৎ যে চুক্তি, সেই চুক্তিতে বলছে যে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারে যদি অপরাধটি একটি রাজনৈতিক চরিত্র হয় তবে প্রত্যাখ্যান করা যেতে পারে। রাজনৈতিক চরিত্র, আর শেখ হাসিনা কি রাজনৈতিক চরিত্র নয়? তাহলে তো প্রত্যাখ্যান করাই যেতে পারে। তাছাড়া আমি প্রথমে যে 1 মিনিটের একটা রিপোর্ট দেখিয়েছি, সেই রিপোর্টে কিন্তু একজন আইন বিশেষজ্ঞ বলে দিয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যদি তিনি ভয় পান যে তিনি যে বিচার প্রক্রিয়ার সম্মুখীন হবে সেটা যদি ফেয়ার না হয় তাহলে তিনি সেখানে নাও যেতে পারেন, অর্থাৎ ভারত তাকে ফেরত নাও দিতে পারে। তা এখানে মানে হাসিনাকে তো বাংলাদেশের আদালত অলরেডি গণহত্যাকারী বলেই দিয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিয়েছে। তো বিচার সেখানে আর কি নিরপেক্ষ বিচার হবে? তা ভারত সেটাকে দেখছে, খেয়াল করছে না। তাহলে ভারত কি কোনো মতেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন তারা এটা জেনে রাখুন, কোনোদিন কোনোভাবেই শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না। আগেও একবার দীর্ঘ বছরের জন্য আশ্রয় দিয়েছিল, আবার আশ্রয় দিয়েছে। দরকার হলে যতদিন দরকার শেখ হাসিনা নিরাপদে ভারতে থাকবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে এত কিছু করছে ইউনূসের সরকার, এটা ভয় পেয়েই করছে, কিন্তু শেখ হাসিনা ভয় পাচ্ছে না। আপনি যদি দেখেন এই যে রিপোর্ট বলছে সাম্প্রতিক সপ্তাহগুলিতে মিসেস হাসিনা ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে গণহত্যা সংগঠিত করার এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের তার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন। আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম শেখ হাসিনা কিন্তু ভার্চুয়ালি বিভিন্ন সমাবেশ মিটিং করছেন এবং সেখানে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ আনছেন। তো শেখ হাসিনা কিন্তু ভয় পাচ্ছে না। শেখ হাসিনা জানে যে ভারতে যতদিন আছে ততদিন কেউ কিচ্ছু করতে পারবে না। আর বাংলাদেশের সরকার ওখানকার ওই যে জিহাদিগুলো অল্প শিক্ষিত তাদেরকে সন্তুষ্ট করার জন্য এইসব কাহিনী
করছে, এবং এই কাহিনী করে আলটিমেটলি কোনো লাভ হবে না, হাসিনাকে ফেরতও পাবে না। হাসিনা এখানে নিরাপদে আছে, আর হাসিনা যখন ফেরত যাবে তখন মাথা উঁচু করে ফেরত যাবে, যাতে বাংলাদেশকে গিয়ে আবার শাসন করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।